শিরোনাম এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেট। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে সোমবার দুপুরে ঢাকা ছেড়ে যায় টাইগাররা। স্থানীয় সময়ে বিকেল 3:30টার দিকে কলম্বো পৌঁছেছে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। নিউজিল্যান্ডে 14 দিনের কোয়ারেন্টিন করলেও শ্রীলঙ্কায় মাত্র 3 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। এরপরই মাঠে নামতে পারবে টিম টাইগার্স। বাংলাদেশ থেকে কোভিড নেগেটিভ সনদ নিয়ে শ্রীলঙ্কা গেছে তারা। তবে হোটেলে পৌঁছে আরেক দফা কোভিড টেস্টের জন্য নমুনা দিয়েছেন ক্রিকেটাররা। সবার ফলাফল নেগেটিভ আসলে মাঠে নামবে রাসেল ডোমিঙ্গোর দল। এদিকে দেশ ছাড়ার আগে লঙ্কা সফর দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা টিম লিডার খালেদ মাহমুদ সুজনের। সিরিজটা চ্যালেঞ্জিং হবে, তবে সুজন মনে করেন সিনিয়র কিংবা তরুণ পৃথকভাবে নয়, প্রত্যাশিত ফল পেতে হলে খেলতে হবে টিম বাংলাদেশ হয়েই। করোনা পরবর্তীকালে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বিদেশ সফর এটি। চার্টার্ড বিমানে দ্বীপদেশ শ্রীলঙ্কায় টাইগাররা। মোট 41 সদস্যের বাংলাদেশ দলের 3 দিনের কোয়ারেন্টিন পর্ব কলম্বোতে আজ থেকেই শুরু। এর আগে দুপুরে বিমানবন্দরে ক্যামেরা লেন্স মুশফিকের দিকে, কারণ লঙ্কার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির অনন্য রেকর্ডটি তার হাত দিয়েই। নিউজিল্যান্ডে ভরাডুবির পর লঙ্কায় টেস্ট মিশন, যে ফরম্যাটে বরাবরই দুর্বল বাংলাদেশ ক্রিকেট দল। এমনিতেই বাজে সময়, তার উপর প্রতিপক্ষের হোম গ্রাউন্ড। তাই সিরিজ শুরুর পূর্বে কি স্বাগতিকরাই আছে আপার হ্যান্ডে? দুটো দলই সমান। শ্রীলঙ্কার কন্ডিশনে প্রতিপক্ষ স্ট্রং প্রতিপক্ষ, বাট তারপরে আমি ট্রাস্ট করি যে আমরা স্কিলের দিক থেকে আমরাও পিছিয়ে নেই, আমরাও ভালো দল। প্রসেসগুলো ঠিক থাকে, তাহলে আমি মনে করি যে আমরা অনেক ভালো করবো এই সিরিজ ইনশাল্লাহ। প্রায় 4 বছর পর বাংলাদেশ টেস্ট খেলতে শ্রীলঙ্কার মাটিতে। সর্বশেষ সিরিজে কলম্বোতে 100তম টেস্ট জয়ের স্মরণীয় ইতিহাস আছে, তাই এখন প্রেরণা। কিন্তু সিরিজের ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলেতে টি20 আর ওয়ানডে খেললেও টেস্ট এবারই প্রথম খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কঠিন এই সময়ে সিনিয়র কিংবা তরুণ ক্রিকেটাররা কেউই পৃথকভাবে নয়, টিম বাংলাদেশ হয়ে খেলতে পারলেই মিলবে প্রত্যাশার প্রাপ্তি। দল হিসাবে খেলতে হবে আমাদেরকে, কোনো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমাদের অনেক দেখি আমরা, আর এখন ইটস টাইম যে আমরা একটা দল হিসাবে টিম বাংলাদেশ হিসেবে খেলতে চাই, ম্যাচ জিততে চাই, সেটা সবচেয়ে বড় জিনিস। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্ট 21 আর দ্বিতীয় এবং শেষ টেস্ট 29 এপ্রিলে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ধারাবাহিক ব্যর্থতায় বোর্ডের পাশাপাশি চাপে আছেন ক্রিকেটাররাও। কঠিন সময়ে স্বস্তি ফেরাতে পারে 21 এপ্রিল থেকে শুরু হওয়া শ্রীলঙ্কায় 2 ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে 6 বার শ্রীলঙ্কা সফরে গেছে টাইগাররা। 12টি টেস্টে 2013 সালে 1 ড্র আর 2017 সালে 100তম টেস্ট জয় ছাড়া সব কটিতে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় টাইগারদের অতীত টেস্ট সিরিজগুলোর ফলাফল কেমন ছিল তাই থাকবে এবারের প্রতিবেদনে। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর তৃতীয় বিদেশ সফরে 2001 সালে শ্রীলঙ্কায় গিয়েছিল বাংলাদেশ দল। 6 সেপ্টেম্বর কলম্বোতে একমাত্র টেস্টে লঙ্কানদের কাছে ইনিংস ও 137 রানে হেরে যায় নাইমুর রহমান দুর্জয়ের দল। বড় হারের তিক্ততা পেলেও প্রাপ্তিও আছে। এই টেস্টেই সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল। 212 বলে 114 রানের ইনিংসটি স্মরণীয় হয়ে আছে দেশের ক্রিকেট প্রেমীদের কাছে। পরের বছর 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ। 2 টেস্টের ভেন্যুই ছিল কলম্বো। এর মধ্যে 21 জুলাই প্রথম টেস্টে ইনিংস ও 196 রানে হারের পর দ্বিতীয় টেস্টে টাইগারদের হার 288 রানে। 3 বছর পর 2005 সালে তৃতীয়বারের মতো শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। 2 টেস্টের ভেন্যু এবারও কলম্বো। হাবিবুল বাশারের নেতৃত্বে শেষ সিরিজের দুটিতেই বাংলাদেশ হারে ইনিংস ব্যবধানে। 12 সেপ্টেম্বর শুরু হওয়া প্রথম টেস্টে বাংলাদেশের হার ইনিংস ও 96 রানে। পরের টেস্টে টাইগারদের হার ইনিংস ও 69 রানে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কালে ভদ্রে 3 ম্যাচের সিরিজ খেলতে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে বাংলাদেশ দলের। এর মধ্যে 2007 সালে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যায় টাইগাররা। কলম্বোতে 2 টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ক্যান্ডিতে শেষ টেস্টেও ইনিংস ও 193 রানে হেরে যায় বাংলাদেশ। হোয়াইট ওয়াশের তিক্ততা নিয়ে দেশে ফিরে আশরাফুল বাহিনী।
5 বছর পর 2013 সালে পঞ্চমবারের মতো শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। 8 মার্চ 2013-তে গলে প্রথম টেস্ট খেলে টাইগাররা। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ড্রয়ের দেখা পায় মুশফিকুর রহিমের দল। টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশি। সে টেস্টে মোহাম্মদ আশরাফুল করেছিলেন 190 রান। গলে ড্র করার পর কলম্বোতে দ্বিতীয় টেস্টে আবারও সেই পুরনো ছন্দে বাংলাদেশ। 7 উইকেটের হার নিয়ে দেশে ফিরে দল। 2017 সালে টেস্ট ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয় বাংলাদেশ। মার্চে ষষ্ঠবারের মতো শ্রীলঙ্কায় যায় টাইগাররা। 7 মার্চ গলে প্রথম টেস্ট 259 রানে হারের পর দ্বিতীয় টেস্টে আসে সেই মাহেন্দ্র খন। কলম্বোতে 100তম টেস্ট খেলে বাংলাদেশ। সাকিবের সেঞ্চুরিতে লঙ্কানদের মাটিতে আসে প্রথম জয়। অপেক্ষা এবার 2021। এবার কি সাম্প্রতিক খারাপ সময় পেছনে ফেলে লঙ্কা জয় করে ফিরতে পারবেন মুমিনুল? পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে কথা বলতে রাজশাহী থেকে অনলাইনে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। জি পাইলট ভাই, আমরা বেশ কিছু রিপোর্ট দেখছিলাম, আর বাংলাদেশ দল আজ শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছেছে। এই সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের পারফরমেন্স প্লাস নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে যে পারফরমেন্স, সব মিলিয়ে বাংলাদেশ বেশ ব্যাকফুটে আছে। সেইখান থেকে এই মুহূর্তে এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কঠিন হবে বাংলাদেশ দলের জন্য? আসলে বেশ কয়েক মাস আমি বলবো যে খুব খারাপ সময় গেছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। একটা হচ্ছে ইন দ্য ফিল্ড আমরা তো ভালো পারফর্ম করে নাই, সাথে অফ দ্য ফিল্ডও কিন্তু কিছু বেশ কথাবার্তা, বেশ অনেক কিছু হয়েছে। তো আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলাদেশ টিম যে শ্রীলঙ্কা খেলতে যাচ্ছে টেস্টে, সেটা খুবই ইম্পর্টেন্ট যে ভালো একটা পারফর্ম করা। আমার মনে হয় যে আমরা খুব ব্যাকফুটে চলে গেছি। যে পারফরমেন্স যদি আপনি দেখেন শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড সিরিজ প্লাস ওয়েস্ট ইন্ডিজ সবকিছু মিলে আমরা অনেক ক্রিকেটিং সাইড থেকে অনেক ব্যাকফুটে গেছি। বাট আমার মনে হয় যে কাম ব্যাক করা খুব দরকার বাংলাদেশ টিমের জন্য, মানে কনফিডেন্সটা বিল্ড আপের জন্য। এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। এই সিরিজটা থেকে ভালো কিছু অ্যাচিভ করা, ভালো রেজাল্ট করা এখান থেকে। সাম্প্রতিক যে পারফরমেন্স বাংলাদেশ দলের, এই পারফরমেন্সের এত আসলে এই অবস্থাটা কেন হচ্ছে? আমরা বিভিন্ন সময় দেখছি সিনিয়ররা গণমাধ্যমে কথা বলছেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে বা বোর্ডের সঙ্গে একটা দূরত্ব মনে হচ্ছে কিনা, প্লাস মাঠের পারফরমেন্সে খুবই মলিন, যেটা 2015 সাল বা 14 সালের দিক থেকে বাংলাদেশ দলকে অন্তত ওয়ানডে ফরম্যাটটাতে মনে হচ্ছিল যে খুব ভালো করছে, কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে যে একটু এলোমেলো দলটা। কারণটা কি মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, আমি গতকালকে আপনাদের একটা নিউজ দেখছিলাম, এই রাত্রের নিউজে আপনাদের খেলার সময় কোচকে অনেকেই হয়তো ব্লেম করছেন যে কোচকে চেঞ্জ করে দেওয়া উচিত, বিদেশি কোচটা ভালো না বা এরকম। আমার মনে হয় যে এখন এখানে যদি ব্রায়ান লারাকেও যদি নিয়ে আসেন, ব্রায়ান লারা বা টেন্ডুলকারকেও নিয়ে আসেন, আমার মনে হয় না যে খুব বেশি রাতারাতি কিছু চেঞ্জ হবে, যতক্ষণ পর্যন্ত প্রক্রিয়াটা না ভালো থাকে। আপনি হয়তো কখনো কখনো একটা ম্যাচ জিতে যেতে পারেন বা দুটো ম্যাচ জিতে যেতে পারেন 10টার মধ্যে, তার মানে এটা বলা যাবে না যে আমাদের টিম অনেক ভালো জায়গায় চলে গেছি বা ভালো হয়ে গেছি। বাট প্রক্রিয়াটা ঠিক থাকতে হবে। আমার মনে হয় যে প্রক্রিয়ার বেশ বড় একটা ঘাটতি আছে। আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি খুব বেশি দোষারোপ করবো না কোচকে। ধরেন ক্যাপ্টেন যে কোনো সিরিজে খারাপ করলে ক্যাপ্টেনের দোষারোপ থাকে বা কোচকে দোষারোপ করা হয়। আমি শুধু একটা এক্সাম্পল, কাউকে ছোট করার জন্য না। আমার কাছে মনে হয় যে দেখেন, নিউজিল্যান্ড সিরিজে গেছে, সম্মুখে নিয়ে অনেক কথা হচ্ছিল, সম্মুখে এখানে কেন খেলানো হচ্ছে, ওখানে কেন খেলানো হচ্ছে। তাহলে বিদেশি মানুষ যখন আসলো বাংলাদেশকে নিয়ে আসা হলো, তাহলে আমাদের এই ম্যানেজমেন্ট, যারা আমাদের লোকাল ম্যানেজমেন্ট, যেমনটা আমি বলবো যে বাংলাদেশ থেকে যারা প্রতিনিধি হিসেবে যারা গেছেন, তাদের দায়িত্বটা কি ছিল? তাদের কি শুধুমাত্র কি টিম ডিসিপ্লিন দেখার জন্য গেছেন, নাকি আর কোনো কাজে? আমার কাছে মনে হয় যে কোচ তো থাকবেই। ধরেন সাপোজ আপনার একটা বিজনেস আছে, বিজনেসের মালিক হচ্ছেন আপনি, কিন্তু আপনি বাইরে থেকে একটা সিইও হায়ার করে নিয়ে আসতে পারেন, লাইক কোচ আপনি নিয়ে আসছেন। তো তার মানে কি বিজনেসের আপনি ব্লাইন্ড থাকবেন আর সিইও আপনি বিদেশি লোকটা সমস্ত কিছু চালাবে? সে যদি একদম পুরা এখন আন্ডার 19 টিমকে বাংলাদেশ টিমে খেলাতে চায়, তার মানে কি আপনি তার জবাবদিহি থাকবে না? তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় শুধু কোচকে ব্লেম করলে হবে না। আমার কাছে মনে হয় পুরো ম্যানেজমেন্ট কেন ওখানে সিলেক্টেড ছিলেন, তাহলে নিশ্চয়ই তাদের কাজ ছিলেন, সাথে তাদের ডিরেক্টর ছিলেন। আমি ব্লেম করছি না, আমি কেউ না কেউ তো গেছেন। তাহলে কোচকে কনভিন্স করতে হবে যে না, কোচকে সেই রকম একটা মানে আমি বলবো যে
মানে যে সিলেকশনটা করছে কোচ জি। বা ক্যাপ্টেন যে সিলেকশনটা করছে সেটাকে কনভিন্স করতে হবে যে সিলেক্টর ওখানে আছেন, বোর্ডের ডিরেক্টর আছেন, না ইফ দে আর হ্যাপি দেন আমি বলবো যে পারফেক্ট সুন্দর এই একটা টিম। তো শুধুমাত্র একজনকে বলির পাঠা বানায় তো লাভ নাই। আমার কাছে আর এটা আমি কাউকে বলির পাঠাও বানাতে চাচ্ছি না। এটা হচ্ছে একটা প্রক্রিয়া যে আপনি কিভাবে আস্তে, আস্তে ডে বাই ডে নিজেদেরকে ইমপ্রুভ করবেন। আমরা মনে হয় যে ডে বাই ডে নিজেদের আপনি যদি দেখেন খেলার মধ্যে কোনো অ্যাটিটিউডই ছিল না নিউজিল্যান্ড জি, জি, সিরিজে। জি। আমি শুধু প্লেয়ারদেরকে আমি কোনো না কোনো একটা জায়গায় প্রবলেম আছে। আমি কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে যেটা নিউজিল্যান্ড যাবার আগেও দেখছি প্লেয়াররা অনেক কথা বলছেন। বাট আমার মনে হয় যে সুন্দরভাবে বসা উচিত। একটা সুন্দর প্ল্যানিং করা উচিত ভবিষ্যৎ বাংলাদেশ টিমের জন্য। আমরা এই যে একটু আগে আমি শুনছিলাম যে আমরা মানে আ আ বাংলাদেশ হিসেবে খেলতে চাই। তার মানে বিগত ৩-৪ বছর কি আমরা বাংলাদেশ হিসেবে খেলি নাই? তো এই জিনিসগুলা তখন কি ইন্ডিভিজুয়াল হিসেবে খেলেছি? তো ঠিক আমার কাছে মনে হয় বিদেশি লোক আসতে পারে, আপনার ভালো লোক আসতে পারে, এক্সপার্ট, ভালো মোটিভেটর হতে পারে। বাট দিন শেষে আপনাকে কিন্তু দায়িত্বটা বুঝে নিতে হবে যে সে তার কাজগুলো ঠিকমতো আমরা যেটা চাচ্ছি বাংলাদেশের ডেভেলপমেন্ট এর জন্য সেই জিনিসটা সে করছেন কিনা। আপনাকে যতক্ষণ পর্যন্ত বোর্ডকে সে মানে যতক্ষণ পর্যন্ত সে বোঝাতে না পারবে যে না এই প্লেয়ারকে কেন নিচ্ছি বা ওই প্লেয়ারকে কেন নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওই তাকে ক্লিয়ারেন্স দেওয়া উচিত না। আমার কাছে মনে হয় যে না আমরা বোর্ড আমরা এরকম চাচ্ছি। আমার মনে হয় যে ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় যে আ শুধু কোচ একা বাইরে থেকে আসলো, কোচের নাম তো সবাই জানবে না। বিকজ একটা মানুষ তো বিদেশ থেকে আসছে, সে মাত্র অল্প সময়ের জন্য বাংলাদেশ টিমকে দেখেছে। এত তাড়াতাড়ি সবকিছু ম্যাসিভ চেঞ্জ করে ফেলবে, এটা তো ঠিক না। তো এইজন্য আমার কাছে মনে হয় বোর্ড ম্যানেজমেন্টের অনেক বড় দায়িত্ব। যারা বিশেষ করে ট্যুরে গেছিলেন, তাদের কাজটা নিয়ে আমার খুব বেশি চিন্তিত। তারা কিভাবে কাজ করলেন যে আ কোচ একাই সবকিছু করে দিলেন। কোচের একটা বিষয়ে আসতে চাই। তিনি বেশ পরীক্ষা-নিরীক্ষা করছিলেন দল নিয়ে বা টিম ম্যানেজমেন্টও ভাবছিল যে একটা সামনে ২০২৩ বিশ্বকাপ বা ভবিষ্যতের জন্য বাংলাদেশ দলটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন রদবদল, বিভিন্ন কিছু করার চেষ্টা করেছে। সেই জায়গাটায় যদি আসেন, এই সিরিজে সাকিব আল হাসান নেই। সব মিলিয়ে এই সিরিজে একাদশ সাজানো বাংলাদেশের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে কিনা? বা আপনার জন্য কি মনে হয় শ্রীলঙ্কার কন্ডিশনে আদর্শ একাদশ বা আদর্শ দলটা কেমন হতে পারে? পাইলট ভাই। দেখেন আপনি বললেন ২০২৩ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমের রেজাল্টের জন্য আ আ আপনি অনেক নাড়াচাড়া করছেন। তার মানে এই সিরিজগুলো কি আমাদের জন্য ইম্পোর্টেন্ট না? নিউজিল্যান্ড সিরিজ ইম্পোর্টেন্ট না। বা এই যে শ্রীলঙ্কা সিরিজ কি ইম্পোর্টেন্ট না? মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সিরিজ খেলেছি তাই সেটা ইম্পোর্টেন্ট না। সমানভাবে আমার কাছে ইম্পোর্টেন্ট মনে হয় যে আসলে। প্রক্রিয়া যদি ঠিক থাকে, এখন জি। ইন্ডিয়া কিন্তু আইপিএল খেলছে। তারা কি ২০২৩ নিয়ে এখনই চিন্তা ভাবনা আছে? তাদের মধ্যে একটা ড্রিম আছে যে তারা ২০২৩ এ ওয়ার্ল্ড কাপ খেলবে, কারা খেলবে, সম্ভাবনা প্লেয়ার কারা হবে। কিন্তু তারা তাদের যে সময়টা পার করছে সেই সময়টা বেস্ট ট্রাই করছে। তারা একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে এবং সাধারণত ২-১ টা যদি প্লেয়ার ইনজুর্ড ও হয়ে যায় ২৩ এ, তাহলে যে ব্যাকআপ প্লেয়ার আরো ৪টা ৫টা প্লেয়ার ব্যাকআপ তৈরি হয়ে থাকবে। বিকজ আপনার প্রক্রিয়াটা ভালো আছে। আমাদের এখানে প্রক্রিয়াটা ভালো না। আর জি। আমি বলব যে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাতে আমার মনে হয় যে অ্যা আপনি একটু আগে আমি অনেক রেকর্ড দেখছিলাম যে বাংলাদেশের হিস্ট্রিতে শ্রীলঙ্কার সাথে আমাদের হুম। খুব একটা ভালো না। বাট সেই শ্রীলঙ্কা দল এবং সেই প্লেয়ার গুলোর সাথে কিন্তু এখনকার শ্রীলঙ্কা দলের মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, এবং আমি নিশ্চয়ই। মনে করি আমরা অনেক ম্যাচিউরড টিম। অনেক টেস্ট ম্যাচ খেলে ফেলেছি এর মধ্যে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের আরো ভালো পারফর্ম করা উচিত এবং এই সিরিজটাতে ভালো কিছু করা উচিত। সাকিব আল হাসানের বিকল্প বলা হচ্ছে, যাকে একজন স্পিনিং অলরাউন্ডারকে অনেকদিন পরে ফেরানো হয়েছে, শুভাগত হোম চৌধুরী। সাকিব নেই, সেই জায়গাটা তিনি কতটা পূরণ করতে পারবেন? তার ইনক্লুশনটা কেমন মনে হলো? একই সঙ্গে নুরুল হাসান সোহানও অনেকদিন পরে ফিরেছেন। এই দুটো জায়গা একটু ব্যাখ্যা করবেন। প্লাস ৩ জন নতুন পেসারকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে। প্রস্তুতি ম্যাচে হলেও হয়তো তারা খেলবেন। তাদের জন্য এই যদি তাদের দিক থেকে চিন্তা করে বলেন, তাদের জন্য এটা সুযোগ কিনা যে জাতীয় দলের সঙ্গে থেকে তারা কিছু শিখতে পারবে? না, একটা মেইন কারণ হচ্ছে যে ধরেন শ্রীলঙ্কায় কোনো প্র্যাকটিস অপোনেন্ট নাই। আপনাকে শ্রীলঙ্কান বোর্ড কিন্তু কোনো প্র্যাকটিস ম্যাচের জন্য অপোনেন্ট টিম দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করেছে যে আমরা মেক্সিমাম প্লেয়ার নিয়ে যাবো যেন আমরা ২ দিনের ম্যাচটা আমরা নিজেদের মধ্যে খেলতে পারি। একটু নেগেটিভ আছে। যখন আমরা নিজেদের মধ্যে খেলবো আমরা সমস্ত বোলারকে, সমস্ত ব্যাটসম্যানদেরকে চিনি। হয়তো আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ হবে কিন্তু হুম। অপোনেন্ট যদি শ্রীলঙ্কানরা হয়ে থাকতো জি। তাহলে ম্যাচটা একটু অন্যরকম। আমরা ডিফারেন্ট বোলার পেতেন। কে আউট সুইং করে, কে ইন সুইং করে সেগুলো আপনি জানেন না। একটা একদম ওপেন স্কিলের মধ্যে খেলতেন। তো প্রিপারেশনটা খুব ভালো হতো। বাট আমি মনে করি ইটস এ গ্রেট অপরচুনিটি যারা সোহান বলেন বা যার কথা বলছেন, সব শুভাগত হোমের কথা বলছেন, তাদের জন্য খুব ভালো অপরচুনিটি। কিন্তু আমি মনে করি যে খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ টিমের জন্য শ্রীলঙ্কা হ্যালো। আ যে, জি। যে সময়টা খারাপ সময়টা যাচ্ছে, আমার মনে হয় না
যে বাংলাদেশ ক্রিকেট টিম খুব বেশি এক্সপেরিমেন্ট করতে যাবে এখানে, বিকজ খুব বেশি এক্সপেরিমেন্ট করতে গেলে আবার খারাপও হয়ে যেতে পারে। বাট আপনাকে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সকে, যেহেতু টেস্ট ম্যাচ, এক্সপিরিয়েন্সকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত আমার কাছে মনে হয়, বিকজ আপনাকে আবার রিস্টার্ট নতুন ভাবে কামব্যাক করার জন্য আবার মনে হয় যে একটু এক্সপিরিয়েন্সকে নিয়ে জি। মেইন টিমের মধ্যে যাওয়া উচিত। আমি জানি না, হয়তো নতুন প্লেয়ার হয়তো সুযোগ পেতে পারে, বাট আমার মনে হয় যে অনেক সময় রিস্ক হয়ে যেতে পারে নতুন প্লেয়ার খুব বেশি গেলে। এই সিরিজটা যদি বাংলাদেশ জিততে চায়, যেটা খুবই কঠিন হবে এই মুহূর্তে, তারপরও যদি জয়ের সেই স্বপ্নটা তো অবশ্যই আছে, সেটা যদি জিততে হয় সবচেয়ে বড় রোলটা বা অ্যাঙ্কর রোলটা কাকে প্লে করতে হবে? আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে আমরা ব্যাটিং এ রান করছিলাম না। আপনি যদি দেখেন নিউজিল্যান্ডের সিরিজে রান করি নাই। সাধারণত আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে টেস্ট ম্যাচ খেলেছি সেখানে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা বড় রান করতে পারে নাই। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান রান করেছে। এখানে ব্যাটসম্যানদেরকে বড় রান করতে, টেস্ট ম্যাচ জিততে হলে ব্যাটসম্যানদেরকে বড় রান করতে হবে যেন অ্যাটলিস্ট আমরা ড্র করতে পারি। আর যদি সুযোগ আসে তো অপরচুনিটিটা ক্যাচ করা, যে আমরা কিভাবে ম্যাচ জিততে পারি। বোলিংটাও খুবই ইম্পর্টেন্ট আছে, বাট সাধারণত মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য ব্যাটসম্যানদের রান করা। তবে একটা জিনিস আমি বলি, ওয়েদার ফোরকাস্ট বলি, এই সময় কিন্তু শ্রীলঙ্কা খুব গরম হয়, প্রচন্ড গরম হয়। বাংলাদেশ টিম পুরোটা কিন্তু শীত থেকে এসছে, ঠান্ডা জায়গা থেকে খেলে আসছে। কিছুটা হলেও কিন্তু বাংলাদেশের 5 দিনের টেস্ট ম্যাচ, টি-20 ফরম্যাট কোনো ব্যাপার না। আপনি 3 ঘন্টার জন্য খেললেন, চলে আসলেন। যখন 5 দিন কোনো কারণে যদি তারা বড় সময় ব্যাটিং করে ফেলে, খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ টিম পড়তে পারে। বিকজ হচ্ছে আপনি দেখেছেন যে নিউজিল্যান্ডের ফিল্ডিং এর অবস্থা, যে অবস্থা, ফিটনেসের যে অবস্থা, তাতে কিন্তু আমার কাছে মনে হয় যে একটু ডিফিকাল্ট হতে পারে এই ওয়েদারটা। অনেক গরম থাকে শ্রীলঙ্কা এই সময়। তো আই হোপ যে সবকিছু থেকে কাটিয়ে দিন শেষে আমি বলবো কন্ডিশনের চ্যালেঞ্জটাও বাংলাদেশ দল উতরে যে যাবে। আপনি মেন্টালি স্ট্রং যদি হতে পারেন, ভালো যদি উৎসাহ দিতে পারেন খেলোয়াড়দেরকে অ্যাজ এ ম্যানেজমেন্ট, এই প্লেয়ারদেরকে কিন্তু ভালো পারফর্ম করানো যেতে পারে যদি আমরা ব্যাকআপ করে বোর্ড থেকে বা ম্যানেজমেন্ট থেকে যদি ভালো ব্যাকআপ করে ভালো খেলার জন্য। পাইলট ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পিঠের ইনজুরিতে দীর্ঘমেয়াদে মাঠের বাইরে ছিটকে যেতে পারেন টাইগারদের টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যথাকে সহনীয় মাত্রায় রেখেই খেলতে হবে তাকে। ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত রিয়াদের ওপরই ছেড়ে দিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে হাঁটুর ইনজুরিতে কমপক্ষে 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অলরাউন্ডার সাইফুদ্দিনকে। তবে সুখবর আছে মুশফিককে নিয়ে। আঙুলে হালকা চোট থাকলেও লঙ্কা সফরে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই মিস্টার ডিপেন্ডেবলের। মাঠের ম্লান পারফরমেন্সের মতো ইনজুরিতেও জর্জরিত টিম টাইগার্স। তবে বড় খবর বোধহয় বড় তারকা রিয়াদকে ঘিরেই। অনেকদিন ধরেই তার সখ্যতা ইনজুরির সঙ্গে। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে শেষ টি-20তে তো মাঠেই নামতে পারেননি। একই কারণে নেই লঙ্কা সফরেও। কাঁধের পর এবার রিয়াদকে ভোগাচ্ছে ব্যাক ইনজুরি। ব্যথা বাড়ে বোলিং আর থ্রোয়িংয়ে। রিহ্যাবে থেকেই খেলেছেন ক্যারিবিয়ান আর কিউইদের বিপক্ষে। এই অবস্থায় বেশি দিন খেলা চালিয়ে যেতে পারবেন না রিয়াদ। তাই তো সিদ্ধান্তটা তার উপরই ছেড়ে দিয়েছে বিসিবি। মাহমুদুল্লাহর যে ইনজুরিটা আছে ব্যাকের, সেটা প্রকট আকার ধারণ করে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময়, এবং তারপর থেকে অন অ্যান্ড অফ ব্যথাটা ওকে ভোগাচ্ছে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা অবশ্যই দরকার মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, যেহেতু নিজের শরীরেও অনেক দিন ধরে খেলছে, ও নিজেই কিন্তু বোঝে ওর শরীরটার ব্যাপারে। তো কিছু কিছু সিদ্ধান্ত কিন্তু ওকে নিতে হবে। আমরা চেষ্টা করব ওর খেলোয়াড়ি জীবন যতটা দীর্ঘায়িত করা যায়। সুখবর নেই আরেক অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়েও। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজও অনিশ্চিততার। এমআরআই রিপোর্টে এটা নিশ্চিত অনুশীলনে ফিরতে পারছেন না এ মাসে। তবে সেটা কতটা দীর্ঘ তা জানা যাবে আরও কিছু পরীক্ষা শেষে। আমরা যেই অবস্থায় ওকে দেখেছি, তো আগামী 2 সপ্তাহ অবশ্যই লাগবে ওর বেসিক রিকভারির জন্য। তবে আরও বেশি সময় লাগবে কিনা সেটা আমরা ওর রক্ত পরীক্ষা এবং আরও কিছু স্ক্যানের রিপোর্ট যদি হাতে পাই তাহলে আমরা বলবো। এত সব মন খারাপের মাঝেও সুখবর এলো দেশসেরা ব্যাটসম্যান মুশফিককে নিয়ে। হালকা ব্যথা থাকলেও দ্রুতই সুস্থ হচ্ছেন মুশি। খেলতে বাধা নেই শ্রীলঙ্কায়। মুশফিকের ইনজুরিটা কখনোই আনপ্লেয়েবল ছিল না। আমরা অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে কিন্তু ওকে খেলা থেকে দূরে রেখেছিলাম। এখন যেহেতু সে বেশ কিছু সময় পেয়ে গেছে রিকভারির, তো আমি আশা করছি স্পোর্টস পার্টিসিপেশনে তার কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। ইনজুরি আক্রান্ত আরেক পেসার হাসান মাহমুদ আপাতত বোলিং করতে না পারলেও সপ্তাহখানেকের মধ্যেই ফিরতে পারবেন ব্যক্তিগত অনুশীলনে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সিরিজ জয় শেষে সিলেট থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে পুরো সিরিজেই দাপট দেখিয়েছে টাইগ্রেসরা। 5 ম্যাচ সিরিজের প্রথম 4 ম্যাচেই জিতেছে নিগার সুলতানার দল। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের 5ম ও শেষ ওয়ানডে। তবে
দেশ জুড়ে করোনা পরিস্থিতির অবনতির কারণে এক সপ্তাহের লকডাউন করেছে সরকার। এই সময়ে সব ধরনের ফ্লাইটও বন্ধ থাকবে। সে কারণেই সিরিজের শেষ ম্যাচটি স্থগিত করা হয়। সোমবার বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলও। আইপিএলের খবর। পারলেন না মোস্তাফিজ, পারল না রাজস্থান রয়্যালসও। নিজেদের প্রথম ম্যাচে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে হারল 4 রানে। প্রথমে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 221 রান করে পাঞ্জাব। জবাবে সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতেও জয়ের দেখা পায়নি রাজস্থান। টস জিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্যামসন। বল তুলে দেন সাকারিয়া আর মুস্তাফিজের হাতে, কিন্তু অধিনায়কের মান রাখতে পারেননি তার বোলাররা। মায়াঙ্ক আগারওয়াল আউট হলেও গেইল রাহুলের ব্যাটে বড় রানের দিকে ছুটতে থাকে পাঞ্জাব। পরে দীপক হুদার ঝোড়ো 50 এবং লোকেশের 91 রানে ভর করে 221 রানের পুঁজি পায় প্রীতি জিন্তার দল। জবাব দিতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি রয়্যালসের। প্রথম ওভারেই ফিরে যান স্টোকস, দাঁড়াতে পারেননি মানান বোহরা, বাটলার কেউই। তবে একপাশে দৃঢ়তার প্রতীক হয়েছিলেন সঞ্জু স্যামসন। একা হাতেই ম্যাচটাকে নিজেদের দিকে নিয়ে আসেন তিনি, কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় আর পারেনি রাজস্থান, হেরে যায় 4 রানে। এদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। দারুণ জয়ে আসর শুরু করেছে কলকাতা। তারকা সমৃদ্ধ সানরাইজার্স হায়দ্রাবাদকে 10 রানে হারিয়েছে ইয়ন মর্গ্যানের দল। তবে দ্বিতীয় ম্যাচে কেকেআরকে পড়তে হচ্ছে কঠিন পরীক্ষায়। আসরের প্রথম ম্যাচে মুম্বাই আরসিবির কাছে হারলেও তাদের বিপক্ষে কেকেআরের ইতিহাস একেবারেই বাজে। মুম্বাইয়ের বিপক্ষে মুখোমুখি 27 দেখার 21টিতেই হেরেছে কলকাতা, যেখানে গেল 4 মৌসুমে 11 দেখায় জয় মাত্র 1টি। এবার সেই ইতিহাস পাল্টাতে চাইবে নাইট রাইডার্স। উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার আভাস দিয়েছেন কলকাতা অধিনায়ক মর্গ্যান। তাই একাদশে আবারও দেখা যাবে সাকিব আল হাসানকে। অন্যদিকে মুম্বাই একাদশে আসতে পারে একটি পরিবর্তন। ক্রিস লিনের পরিবর্তে কোয়ারেন্টিন শেষে দলে ফিরবেন কুইন্টন ডিকক। তবে এই ম্যাচে মুম্বাই তাকিয়ে থাকবে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটের দিকে। কেকেআরের বিপক্ষে তার আছে রেকর্ড 939 রান। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ও আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহর চিকিৎসায় এগিয়ে এসেছে পিচ ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছেন মোশাররফ হোসেন রুবেল। বর্তমানে চলছে তার কেমোথেরাপি। বাংলাদেশের বহু ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করা নাদির শাহ অসুস্থ। তাদের দুজনের চিকিৎসায় 2 লাখ টাকা দিয়েছে পিচ ফাউন্ডেশন। যাদের সাহায্য লাগবে আমরা তাদের সাথেই থাকবো এবং সেই সংকল্পেই আমরা দুজন ক্যান্সার পেশেন্ট, নাদির শাহ ভাই যিনি আমাদের প্রাক্তন আম্পায়ার ছিলেন এবং মোশাররফ রুবেল আমাদের ফর্মার ন্যাশনাল ক্রিকেটার, দুজনই ক্যান্সার পেশেন্ট। আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি। I must thank the Pitch Foundation who has helped me out for my cancer treatment, which is very essential. The medicine is very expensive. I couldn't afford it. I already got one amount of money from the board, and now I've got the Pitch Foundation. I really appreciate that. দক্ষিণ আফ্রিকা পাকিস্তান টি-20 প্রসঙ্গ। দাপুটে জয়ে সমতায় ফিরল প্রোটিয়ারা। 4 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে স্বাগতিকদের জয় 6 উইকেটে। আগে ব্যাট করে উইলিয়ামস লিন্ডের বোলিং তোপে মাত্র 140 রানে থামে পাকিস্তান। জবাবে 36 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমে অতিথিদের শুরুটা ভালো হয়নি। দলীয় 10 রানেই তারা হারায় রিজওয়ান শারজিল খানের উইকেট। এরপর অভিজ্ঞ হাফিজ আর অধিনায়ক বাবর আজমের ব্যাটে কিছুটা প্রতিরোধের আভাস দেয় পাকিস্তান। তবে ব্যক্তিগত 32 রানে হাফিজ আর 50 তুলে বাবর ফিরলে শেষের দিকে আর কেউ রান তুলতে পারেনি। স্বাগতিকদের পক্ষে লিন্ডে আর উইলিয়ামস নিয়েছেন 3টি করে উইকেট। জবাব দিতে নেমে মালান মার্ক্রামের ব্যাটে উড়ন্ত সূচনা পায় প্রোটিয়ারা। টি-20 ক্যারিয়ারের প্রথম 50 তুলে এডেন মার্ক্রাম থামেন 54তে। অধিনায়ক ক্লাসেন করেন হার না মানা 36। ম্যাচ সেরা হয়েছেন জর্জ লিন্ডে। সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় টি-20 বুধবার। খেলার সময়ে আরও থাকছে। বাংলাদেশ গেমসে 8 স্বর্ণ জেতা সাঁতারু টুম্পার লক্ষ্য এসএ গেমসে পদক জয়। বিদেশে প্রশিক্ষণের সঙ্গে ফেডারেশনের কাছে চাওয়া নিয়মিত টুর্নামেন্টে অংশগ্রহণ। এবারে ফুটবল।
লকডাউনের পর পরিস্থিতি অনুকূলে থাকলে কোভিড স্বাস্থ্যবিধির নিয়ম মেনে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে 1 সপ্তাহ পর মাঠে গড়াবে লিগ, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এই সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও ফিফা থেকে অর্থ পেলেই ক্লাবগুলোকে লিগে অংশগ্রহণ বাবদ অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে সপ্তাহব্যাপী লকডাউনের কারণে আবাহনী ও মালদ্বীপের ক্লাব ইগলসের মধ্যকার ম্যাচটি এএফসির সঙ্গে আলাপ করে প্রয়োজনে তারিখ পরিবর্তন করার কথাও জানান সোহাগ। গেল 7 এপ্রিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কঠিন পরিস্থিতিতে সম্প্রতি সরকার লকডাউন ঘোষণা করায় বিপিএল, চ্যাম্পিয়নশিপ লিগ, নারী লীগ সহ ফুটবলের সব কার্যক্রম বন্ধ করে দেয় বাফুফে। দেশব্যাপী করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নেয় আগামী 14 এপ্রিল থেকে শুরু হচ্ছে 1 সপ্তাহের কঠোর লকডাউন। এমন অবস্থায় কবে নাগাদ আবারও লিগ মাঠে গড়াবে, এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। লকডাউন যখন শেষ হবে সেই দিন থেকে আমরা ন্যূনতম 7টা দিন সময় দিব, বিকজ লকডাউনের পরে খেলোয়াড়রা ক্লাবে আসবে, তাদের কোভিড টেস্ট রয়েছে, কোভিড প্রোটোকল রয়েছে, এই বিষয়গুলো সম্পাদন করে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা খেলা শুরু করব। এদিকে করোনার মাঝে ফুটবলাররা লিগের প্রথম পর্বে অংশ নিয়েছিল, যদিও ক্লাবগুলো এখনও লিগে অংশগ্রহণ বাবদ অর্থ পায়নি। তাই পরিস্থিতি বিবেচনায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও ফিফা থেকে অর্থ পেলেই শিগগিরই ক্লাবগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান বাফুফের এই কর্তা। এপ্রিলের মধ্যে আমরা আমাদের স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাবো এবং স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাওয়া সাপেক্ষে আমরা ইমিডিয়েটলি আমাদের ক্লাবগুলোকে পার্টিসিপেশন মানি দিব এবং আমরাও খুব ভালো করে আসলে রিয়ালাইজ করছি। এফসি কাপে হোম ম্যাচে আগামী 21 এপ্রিল নিরপেক্ষ ভেন্যু নেপালে মালদ্বীপের ক্লাব ইগলসের মুখোমুখি হবে আবাহনী। কিন্তু 14 এপ্রিল থেকে 21 এপ্রিল দেশব্যাপী লকডাউনের কারণে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ থাকবে। তাই ঠিক সময়ে এই ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও বাফুফে বলছে এফসির সাথে আলাপ করেই পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে তারিখ পরিবর্তন করা হবে। প্রয়োজন বোধে যদি ম্যাচ ডে পরিবর্তন করার যদি কোনো প্রপোজাল আমাদেরকে দিতে হয়, অফকোর্স আমরা সেই পসিবিলিটি নিয়েও এফসির সাথে কথা বলতে পারি, সেই পসিবিলিটি নিয়ে আলাপ করতে পারি। করোনাকে গুরুত্ব দিয়ে এরই মধ্যে এফসি কোভিড প্রোটোকল কমিটি গঠন করেছে। তাদের পরামর্শেই এফসি বিবেচনা করে ফুটবল সংক্রান্ত সব বিষয়ে সিদ্ধান্ত নেয় বলে জানান আবু নাইম সোহাগ। দীপু, সময় সংবাদ, ঢাকা। সোনিয়া আক্তার টুম্পা বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে 8টি স্বর্ণপদক জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নৌবাহিনীর এই সাঁতারু। সমাজের নানা বাধা টপকে এই অর্জনে স্বামী সাঁতারু আসিফ রেজা ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। টুম্পার পরবর্তী লক্ষ্য এসএ গেমসে স্বর্ণজয়। গ্রামের পাশে নবগঙ্গা নদীতে মামার সঙ্গে সাঁতার কাটতে যেতে নিয়মিত, সেই থেকে সাঁতারের সঙ্গে সখ্যতা টুম্পার। সমাজে রক্তচক্ষু উপেক্ষা করে একে একে বহু বাধা পাড়ি দিয়েছেন, তবে তার সবচেয়ে বড় অর্জন এসেছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে। আসরের সবচেয়ে 8টি স্বর্ণপদক জিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের এই জলকন্যা। কিছুদিন আগে বিয়ে করেছেন। বিয়েই কি সাফল্যের মূল রহস্য? আমি যে এবার বেস্ট প্লেয়ার হব বা 8টা গোল পাবো, এটা আমি ভাবি নাই। সেও সুইমার, আমিও সুইমার, দুজনেই সুইমার, তো সেই ক্ষেত্রে আর কি মনে হয় আমাদের এটা আরো বেশি ভালো। তোমার এই জায়গাটা সমস্যা আছে, এটা তুমি একটু ঠিক করো বা আরো ভালো মতন প্র্যাকটিস করার করো। কারণ এবার হচ্ছে যে যেহেতু আমাদের প্র্যাকটিসটা কিন্তু অনেকটাই কম ছিল এই করোনা কালীনের জন্য। 2003 সালে বিকেএসপিতে ভর্তি হন। 2013 থেকে খেলছেন নৌবাহিনীর হয়ে। ক্যারিয়ারে 76টি স্বর্ণপদক জিতেছেন। সাফল্যে পরিপূর্ণতা আসতো যদি এসএ গেমসে স্বর্ণ ছুঁয়ে দেখতে পারতেন। আপাতত পরবর্তী এসএ গেমসেই পাখির চোখ টুম্পার। এসএ গেমসে একটা সম্ভাবনা থাকে যে ভালো একটা রেজাল্ট করার, এটাতেই প্রথমত এটা করতে চাচ্ছি। তারপরে নেক্সট আমাদের 22 সালে অলিম্পিক আছে, খেলার ইচ্ছা আছে। যদি সম্ভাবনা হয়, আমি যদি চান্স পেয়ে থাকি। মেয়ে হয়ে সাঁতারু হওয়ার পথটা সহজ ছিল না। মানুষের নানা কটূক্তি দমাতে পারেনি, কেননা পাশে ছিলেন টুম্পার বাবা মা। স্বামী স্বর্ণজয়ী সাঁতারু আসিফ রেজা টুম্পার বড় অনুপ্রেরণা। মেয়ে মানুষ হচ্ছে যে সাঁতার কাটতে যাবে, এটা কেমন কথা, গ্রামের লোকে কি বলবে, বা পরিবারের মানুষই বলতেছে, বা হচ্ছে নিজের পরিবারের মানুষ বলতেছে, বা হচ্ছে পাশের মানুষে বলতেছে, এরকম বলতেছে। কিন্তু আমার বাবা মা, আমার ভাই মানে আমাকে একদম তখন থেকেই সাপোর্ট করে আসতেছে তারা। বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই এবং হচ্ছে যে আমাদেরকে এত সুযোগ করে দেওয়ার জন্য। আপাতত ফেডারেশনের কাছে একটাই চাওয়া, বেশি বেশি টুর্নামেন্ট আয়োজন আর বিদেশে প্রশিক্ষণের সুযোগ। এটিই নাকি এগিয়ে নেবে টুম্পাদের। এটা আমার 5টা ব্যক্তিগত গোল্ড। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ৩-২ গোলে হেরে ব্যাকফুটে বায়ার্ন মিউনিখ। তবে সেসব নিয়ে না ভেবে দলকে উদ্যমী হয়ে খেলার তাগিদ দিয়েছেন বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়ার। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করার প্রত্যয় পিএসজি ডিফেন্ডার কিমপেম্বের। বায়ার্ন মিউনিখ বর্বর, প্রতিপক্ষের কোনো দুর্বলতা পেলে হামলে পড়ে ক্ষুধার্ত নেকড়ের মতো। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বাভারিয়ানদের সেই রুদ্র মূর্তি ধারণ করতে দেয়নি পিএসজি। আগের আসরে ফ্রেঞ্চ জায়ান্টদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন। এবার শীর্ষ ৮-এর প্রথম লেগে নিজেদের মাঠে তাদের কাছেই ৩-২ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল। সেমিফাইনালের মঞ্চে উঠতে পার্ক দে প্রিন্সেসে কঠিন সমীকরণ মেলাতে হবে জার্মান চ্যাম্পিয়নদের। রানিং সেশন শুরু করলেও এখনও পুরোপুরি ফিট নন বায়ার্নের আক্রমণ ভাগের প্রাণ রবার্ট লেভানডস্কি। দ্বিতীয় লেগেও পোলিশ তারকার খেলা হচ্ছে না সেটা নিশ্চিত। করোনা আক্রান্ত সার্জ গেনাব্রিও না থাকায় অ্যাটাক নিয়ে মহা বিপাকে তারা। কঠিন এই সময়ে দলকে উজ্জীবিত রাখার চেষ্টায় অধিনায়ক। আমাদের মাথা রাখতে হবে ঠান্ডা, তবে মনে থাকতে হবে আগুন। ওদের ফুটবলাররা দ্রুত গতি সম্পন্ন, আমাদের উদ্যম নিয়ে মাঠে নামতে হবে, নিজেদের স্বাভাবিক খেলা বজায় রাখতে হবে, আক্রমণাত্মক ফুটবল খেলে ওদের চাপে ফেলতে হবে। ডিফেন্সে তাদের কিছু দুর্বলতা আছে। মিউনিখে আমরা যেমন গোলের সুযোগ তৈরি করেছিলাম তেমনটা করতে পারলে সেমিতে ওঠা সম্ভব। মিউনিখ জয় করে ফেরা প্যারিসিয়ানরা নিজেদের মাটিতেও হার মানতে নারাজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করতে সব পরিকল্পনা সাজিয়ে রেখেছে পচেত্তিনো বাহিনী। বায়ার্নকে বিদায় করতে পারলে সেটা অবশ্যই বিশাল ব্যাপার। এই মুহূর্তে ইউরোপের সেরা দল তারা। আশা করি দারুণ ম্যাচ হবে আর আমরাই সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করব। প্রতিটা ম্যাচ ভিন্ন। দ্বিতীয় লেগের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। সতীর্থদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী কিমপেম্বে। ম্যাচ শেষেও পিএসজি ডিফেন্ডারের এই বিশ্বাসটা নিশ্চয়ই টিকিয়ে রাখতে চাইবেন নেইমার, এমবাপ্পেরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে আর্সেনাল। লাকাজেত্তের জোড়া গোলে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে গানাররা। এই জয়ে ৩১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে আছে আর্সেনাল। এদিকে লা লিগায় পথ হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রোজি ব্ল্যাঙ্কোরা। গেল শুক্রবার পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। করোনা ঝড়ের মাঝে হঠাৎ আসা এই খবরে শোকে কাতর ইংল্যান্ড। আর্সেনাল ও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচেও ছিল সেই রেশ। প্রিন্স ফিলিপের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় ১ মিনিটের নীরবতা। এরপরেই শুরু হয় ম্যাচ। কখনো জয়, আবার ২ ম্যাচ পরেই হার। এমন অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর্সেনাল। শেফিল্ডের মাঠে জয়ে ফিরতে দলের সবার মাঝেই ছিল আপ্রাণ চেষ্টা। ৩৩ মিনিটে গোলের দেখা পায় গানাররা। ড্যানি কাবালোসের সহায়তায় গোল করেন লাকাজেত্তে। ব্রোমাল লেনে এরপর সমতা ফেরানোর জন্য খুব একটা সুযোগ পায়নি শেফিল্ড। উল্টো ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেলি। ২০২০ সালের জানুয়ারির পর আবারও গোলের দেখা পেলেন ১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ৮৫ মিনিটে আবারও ব্রোমাল লেনে লাকাজেত্তে ম্যাজিক দেখার সুযোগ পান সমর্থকরা। এ যাত্রায় তাকে বলের যোগান দেন থমাস পার্টি। ইপিএলে এ মৌসুমে লাকাজেত্তের গোল ১৩টি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় উৎসব করে আর্সেনাল। এদিকে লা লিগায় পথ হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মৌসুমের শুরু থেকেই শিরোপা জয়ের পথে বেশ এগিয়ে ছিল রোজি ব্ল্যাঙ্কো, কিন্তু নানা চড়াই উতরাই পেরিয়ে পয়েন্ট টেবিলে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। মাত্র ১ পয়েন্ট পেছনে আছে জিদানের দল, ২ পয়েন্ট পেছনে বার্সেলোনা। এমন কঠিন সময়ে রিয়াল বেতিসের সঙ্গে জয় পেলে ব্যবধান বাড়াতে পারত সিমিওনের শিষ্যরা, কিন্তু চাওয়া আর পাওয়া এক হয়নি। তাদের বেনিতো ভিয়ামারিনে কারাস্কর গোলে ৫ মিনিটেই লিড পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০ মিনিটেই সমতা ফেরান তেল্লো। বাকি সময় গোলের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের মাঝে দেখা যায়নি তেমন একটা আগ্রাসী মনোভাব। বেতিসও পারেনি প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ কাজে লাগাতে। ফলে ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ। পারভিন আক্তার, সময় সংবাদ। ১৪ এপ্রিল শুরু হচ্ছে টোকিও অলিম্পিক্সের ১০০তম দিনের কাউন্টডাউন। এরই মধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে, যদিও এখনও জাপানের নাগরিকরা অলিম্পিক্স আয়োজনের বিপক্ষে। এদিকে জাপান ছাড়া অন্য কোনো দেশের দর্শক অলিম্পিক্সে অংশ নিতে না পারায় হতাশ জাপানের ইন্টারন্যাশনাল অলিম্পিক চিয়ার লিডার খ্যাত কিয়োকো ইশিকাওয়া। জানান, সব দেশের অ্যাথলিটের অনুপ্রেরণা দিয়ে যাবেন তিনি।
কিয়োকো ইশিকাওয়া একসময় স্পেনের বার্সেলোনায় পড়াশোনার সুবাদে ছিলেন। তখন 1992 সালে স্পেনে হওয়া ঐতিহাসিক অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন তিনি। বেশ মজার এক ঘটনা ঘটেছিল সেই সময়টায়। ইশিকাওয়ার কাছে ছিল মাত্র $50, যা দিয়ে হতো না অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। কিন্তু কিছু স্থানীয় বন্ধুর সহায়তায় প্রায় 10 গুণ বেশি দামের টিকিটটি উপহার হিসেবে পেয়েছিলেন ইশিকাওয়া। পরে ওই টিকিট দিয়েই অংশ নিয়েছিলেন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে। এবার করোনার কারণে টোকিও অলিম্পিক্সে অন্য কোনো দেশের দর্শক প্রবেশে অনুমতি নেই। তাই নিয়ে হতাশ ইন্টারন্যাশনাল অলিম্পিক চিয়ারলিডার খ্যাত ইশিকাওয়া। জানান, যারা অলিম্পিক্স দেখার সুযোগ পাচ্ছে না তাদের সবার পাশে থাকতে চান তিনি। এটা খুবই হতাশাজনক। আমি জানি না দর্শক কিভাবে এই সময়টা কাটাবে। তবে আমি বলতে চাই, যদি আমি টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়ার সুযোগ পাই তাহলে সব দেশের অ্যাথলিটদের সমর্থন করে যাব। যদি আপনারাও তাই চান, আমরা সব সময় পাশে আছি আপনাদের। এক আইটি কোম্পানির সভাপতি ইশিকাওয়া স্পেনের সেই অলিম্পিক্সে অংশ নেওয়ার পর থেকে এখন প্রতি অলিম্পিক্সে অংশ নেন। নতুন সূচি অনুযায়ী চলতি বছরের 23 জুলাই শুরু হবে টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিক্স। 14 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে 100 দিনের কাউন্টডাউন। তাই নিয়ে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে দেশটির নাগরিকদের মধ্যে। এমনিতেই বেশিরভাগ জাপানি নাগরিক চান না টোকিও অলিম্পিক্স হোক। এর মধ্যে মশাল র্যালির পর এমন কাউন্টডাউন জাপানি নাগরিকদের মনে কতটুকু ইতিবাচক প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয়। ফারজানা মুমু, সময় সংবাদ। মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয়বারের মতো জনপ্রিয় এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন সাকিব। এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতের চেন্নাইয়ে আছেন সাকিব আল হাসান। সেখান থেকে ভিডিও কনফারেন্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন মিস্টার 75। এ সময় ইয়ামাহা মোটরসাইকেলের বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর এবং টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার ACI মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে উচ্ছ্বসিত ACI মোটরস পরিবার। তাদের বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে আগামীতে সাকিবকে পাওয়া যাবে বলে আশা তাদের। আমার কাছে বোধহয় 4টা কি 5টা বাইক আছে এখনো। FZ, R15, MT-15, সালুডো। আমার কাছে সব থেকে যদিও সালুডোটাই ভালো লাগে, খুবই আরাম, কমফোর্টেবল।